ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এক এক করে আমি শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন সমস্ত কোশ্চেন অ্যান্সার পরপর আলোচনা করব। এর আগের ক্লাসে আমি কনসেপ্ট অনুযায়ী ডিটেলস ক্লাস স্নায়ুতন্ত্র থেকে করিয়েছি, যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করলে ওই ক্লাসটি পেয়ে যাবে। তো প্রথম কোশ্চেন এমসিকিউ কোশ্চেন কিছু দিয়েছি, বলেছে স্নায়ু কোষের কোষ দেহকে বলা হয়, স্নায়ু কোষের কোষ দেহকে কি বলা হয়? অ্যাক্সন, ডেনড্রন, নিউরোসাইটন নাকি কোল্যাটারাল? রাইট অ্যান্সার কি হবে? আমরা কি জানি যে স্নায়ু কোষের যে কোষ দেহ, এই স্নায়ু কোষের কোষ দেহকে আমরা বলি নিউরোসাইটন। তাহলে রাইট অ্যান্সার নিউরোসাইটন বলা হয়, কারণ আমরা জানি নিউরনের যে কোষ বা তার যে কোষ দেহ সেটা হচ্ছে নিউরোসাইটন। এটা গোলাকার, ডিম্বাকার, শঙ্খাকার বা নক্ষত্রাকার হতে পারে, এগুলো আমরা জেনেছিলাম। তাহলে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, দেখে রাখবে। তারপরের কোশ্চেন, গরম পাত্রে যদি তোমার হাত লেগে যায় তুমি তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নাও, কোন অংশটি ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে? কি বললাম? গরম পাত্রে যদি তোমার হাত লেগে যায় তুমি তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নাও, কোন অংশটি ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক, গ্রাহক, সুষুম্নাকাণ্ড নাকি কারক? রাইট অ্যান্সার কি হবে? তাহলে আমরা জানি যে আমাদের কোনো কিছুতে, অর্থাৎ গরম লাগলো, হাতে পেরেক ফুললো হঠাৎ করে, তাহলে কি হয়? আমাদের সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে না হয়। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? এটা নিয়ন্ত্রণ করছে আমাদের সুষুম্না কাণ্ড, অর্থাৎ সুষুম্না কাণ্ডের শীর্ষভাগে, মানে সুষুম্না শীর্ষাকে এর পশ্চাৎ ভাগে যেখানে আমরা লাম্বার কোষেরুকা পেয়েছিলাম, সেখানে কি করে? সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করছে? সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করছে। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে স্নায়ুতন্ত্রে গঠনগত কার্যগত একককে কি বলা হয়? অ্যাকশন, ডেনড্রন, নিউরন নাকি কোষ দেহ? রাইট অ্যান্সার কি হবে? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে আমরা বলি নিউরন। এই নিউরন কি কি অংশ নিয়ে গঠিত? নিউরন কোষ দেহ বা সেল বডি, প্রবর্ধক বা প্রসেস নিয়ে গঠিত। তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এইভাবে আরো এমসিকিউ রয়েছে। তারপরের কোশ্চেনে চলে এসেছি, দেখো প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের প্রবাহ সর্বদা একমুখী, দ্বিমুখী, উভমুখী নাকি বহুমুখী? রাইট অ্যান্সার কি হবে? তাহলে আমরা কোশ্চেনটি কি পেয়েছি? প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের প্রবাহ, এই স্নায়বিক স্পন্দনের প্রবাহ সবসময়ের জন্য একমুখী হয়। কখনো কি হচ্ছে? কখনো আমাদের প্রতিবর্ত চাপ একমুখী হচ্ছে, কখনো আমাদের কোথাও গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে, আবার স্নায়ুতন্ত্র থেকে আবার কারকে পৌঁছাচ্ছে। তাহলে এটা কি একমুখী কাজ করছে? তাহলে যখন যেটা কাজ করছে একমুখী কাজ করছে, তাহলে রাইট অ্যান্সার একমুখী ক্রিয়া করে। এর পরের কোশ্চেন কি বলছে? র্যানভিয়ারের পর্ব দেখা যায়, র্যানভিয়ারের পর্ব দেখা যায় মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে, নন মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে, ডেনড্রনে নাকি কোষ দেহে? রাইট অ্যান্সার কি হবে? র্যানভিয়ারের পর্ব দেখা যায়, আমরা মনে রাখবো, মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে। তাহলে মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে আমরা র্যানভিয়ারের পর্ব পেয়েছিলাম। ওখানে আমরা কি জেনেছিলাম? যে অ্যাকশনের যে মেডুলারি আবরণ রয়েছে সেখানে স্থানে স্থানে কি হয়? বিচ্ছেদ হয়। এই নিউরনের নিউরোলেমা সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। তাহলে র্যানভিয়ারের পর্ব মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে দেখা যায়। পরের কোশ্চেন কি বলছে? যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী নিউরন থাকে না সেটি একটি কি? কি বলছে? যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী নিউরন থাকে না সেটি হলো কি? একসন্ধি প্রতিবর্ত, দ্বিসন্ধি, বহুসন্ধি নাকি অসন্ধি প্রতিবর্ত ক্রিয়া? এই কোশ্চেনটি একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। আমরা জানি যে স্নায়ুপথে আবর্তিত ক্রিয়ার স্নায়ুস্পন্দন মানে আবর্তিত হয়, যে স্নায়ুপথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে আমরা প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক বলি। তাহলে এখানে আমরা একসন্ধি প্রতিবর্ত চাপটাকেই মনে রাখবো। এখানে একসন্ধি না দিয়ে কোশ্চেন এইভাবে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক দেওয়া থাকতে পারে।
ঠিক আছে, শুধুমাত্র প্রতিবর্ত চাপ অপশন পাবে, এত ডিটেলসে কোশ্চেন নাও আসতে পারে। ঠিক আছে, প্রতিবর্ত চাপ মনে রাখবে। এর পরের কোশ্চেন, মায়োলিন আবরণী দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োলিন আবরণী দেখা যায় সকল নিউরনের অ্যাকশনে, কোন কোন নিউরনের ডেনড্রনে, সকল নিউরনের অ্যাকশনেও ডেনড্রনে, কোন কোন নিউরনের অ্যাকশনে। রাইট অ্যান্সার কি হবে? তাহলে আমরা মনে রাখবো মায়োলিন যে আবরণী, এই মায়োলিন আবরণী কোথায় থাকবে? কোন কোন নিউরনের অ্যাকশনে থাকবে, কোন কোন নিউরনের অ্যাকশনে থাকবে। কারণ আমরা জেনেছিলাম অ্যাকশনের ওপরে তিনটি আবরণী থাকে, এক হচ্ছে অ্যাক্সোলেমা, মেডুলারি আবরণী বা যাকে আমরা মায়োলিন শীথ বলি, এবং নিউরোলেমা থাকে। তাহলে অ্যাকশনকে ঘিরে কি থাকছে? মায়োলিন আবরণী উপস্থিত থাকছে। তাহলে এখানে আমরা মনে রাখবো মায়োলিন আবরণী থাকে কোন কোন নিউরনের অ্যাকশনে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার এখান থেকে আরো কোশ্চেন হয়, এমসিকিউ কোশ্চেন শুধু নয়, ক্যাটাগরি 1 সংক্ষিপ্ত কোশ্চেনেরও কোশ্চেন দেয়, যেমন কারক কাকে বলে। তাহলে কারক কাকে বলে তোমরা দেখে নাও। কারক হচ্ছে যে সকল অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে আমরা কারক বা ইফেক্টর বলবো। যেমন বিভিন্ন গ্রন্থি এবং পেশি হচ্ছে কারক বা ইফেক্টর। মানে আমরা বলতে পারি যে অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হচ্ছে, মানে উদ্দীপনায় কি করছে? সাড়া প্রদান করছে। তোমার হাতে গরম সেঁক লাগলে তুমি হাতটা তৎক্ষণাৎ সরিয়ে নিচ্ছ, তাহলে কে করছে? কারক করছে। তাহলে তৎক্ষণাৎ যে সরিয়ে নেওয়ার কাজটা করছে এই কারক, একেই আমরা কি বলবো? কারক বা ইফেক্টর বলবো, যেমন গ্রন্থি বা পেশি। এর পরের কোশ্চেন, স্নায়ু কোষের দীর্ঘ প্রবর্ধকের নাম কি? স্নায়ু কোষের দীর্ঘ প্রবর্ধকের নাম অ্যাক্সন, ক্ষুদ্র প্রবর্ধক বললে ডেনড্রন। তারপরের কোশ্চেন, অ্যাকশনের শেষ প্রান্তে সূক্ষ্ম শাখাগুলিকে কি বলে? অ্যাকশনের শেষ প্রান্তে সূক্ষ্ম শাখাগুলিকে কি বলে? প্রান্ত বুরুষ বলে, প্রান্ত বুরুষ বলে। অ্যাকশনের শেষ প্রান্তে সূক্ষ্ম শাখাগুলোকে প্রান্ত বুরুষ বলে। তারপরে একটি ইফারেন্ট স্নায়ু বা যাকে আমরা আজ্ঞাবহ স্নায়ু বলি। তাহলে এখানে ইফারেন্ট বা আজ্ঞাবহ স্নায়ু কোনটা? অকিলোমোটর স্নায়ু। মনে রাখবো অকিলোমোটর স্নায়ু একটি ইফেক্টর বা ইফারেন্ট আজ্ঞাবহ স্নায়ু। নিউরন কত প্রকারের? আমরা জানি নিউরন সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, সহযোগী নিউরন। টোটাল 3 প্রকার, টোটাল 3 প্রকার আমরা মনে রাখবো। তারপরে স্নায়ুতন্ত্রের একক কি? স্নায়ুতন্ত্রের একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। তারপরে একটি নিউরো হরমোনের উদাহরণ, নিউরো হরমোনের উদাহরণ মানে নিউরন থেকে খরিত হরমোনকে নিউরো হরমোন বলে, যেমন ভেসোপ্রেসিন বা যাকে আমরা এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটা আমাদের কি করে? জল শোষণ করে, বহুমূত্র রোগ প্রতিহত করে। তাহলে একটি নিউরো হরমোনের নাম ভেসোপ্রেসিন বা এডিএইচ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটো কি কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। মনে রাখবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি কি? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, এই দুটো। তারপরে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র 2 প্রকার, যথা সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র 2 প্রকার, সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র। তারপরের কোশ্চেন, গুরু মস্তিষ্কের কয়টি গোলার্ধ ও কি কি? গুরু মস্তিষ্কের 2টো গোলার্ধ, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ। মনে রাখবো গুরু মস্তিষ্কের গোলার্ধ হচ্ছে 2টো, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ। এর পরের কোশ্চেন, সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূচালো অংশকে কি বলে? সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূচালো অংশকে কি বলে? ফাইলাম টার্মিনেল বলে, ফাইলাম টার্মিনেল বলে সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূচল অংশ। ঠিক আছে, তারপরের কোশ্চেন, প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো। প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্বপূর্ণ উল্লেখ করলে, প্রাত্যহিক জীবনে আমরা কি করি? খেতে খেতে শ্বাসনালীতে আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া, এটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে একটি গুরুত্বপূর্ণ উল্লেখ প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, তারপরে মিশ্র স্নায়ু কাকে বলে? মিশ্র স্নায়ু হচ্ছে একটি ভেগাস স্নায়ু, অর্থাৎ যে সকল স্নায়ু সেন্সরি এবং মোটর উভয় নিউরন নিয়ে গঠিত তাকে আমরা মিশ্র স্নায়ু বলবো। তাহলে মিশ্র স্নায়ু হচ্ছে যে সকল স্নায়ু মোটর এবং সেন্সরি উভয় নিউরন হিসেবে কাজ করে বা উভয় নিউরন নিয়ে গঠিত তাকে আমরা মিশ্র স্নায়ু বলে থাকি। স্নায়ুর কাজ কি? স্নায়ু হচ্ছে রিসেপ্টর বা গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে
এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়াকে কারক অঙ্গে প্রেরণ করে। এই অংশটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে স্নায়ুর কাজ কি? স্নায়ুর কাজ হচ্ছে রিসেপ্টর বা গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা হয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়াকে কারক অঙ্গে প্রেরণ করা হয়। এর পরের কোশ্চেন, সহযোগী নিউরন কাকে বলে, এটি কোথায় অবস্থিত? সহযোগী নিউরন, যে নিউরন সেন্সরি ও মোটর নিউরনের মধ্যে সংযোজন বা সংযোগ সাধন করে তাকে আমরা সহযোগী নিউরন বলবো। যেমন সুষুম্না স্নায়ু বা সুষুম্না কাণ্ড, সহযোগী নিউরন এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত সুষুম্না কাণ্ডে। তাহলে কি বললাম? যে নিউরন সেন্সরি ও মোটর নিউরনের মধ্যে সংযোগ সাধন করে তাকে আমরা বলবো সহযোগী নিউরন। এই প্রকার নিউরন হচ্ছে সুষুম্না কাণ্ডে, এই প্রকার নিউরন সুষুম্না কাণ্ডে থাকে। অ্যাকসন হিল কাকে বলে? অ্যাকসন হিল, অ্যাকসনটি কোষদের যে অংশে সংযুক্ত থাকে সেই অংশটিকে আমরা অ্যাকসন হিল বলি। কি বললাম? অ্যাকসনটি কোষদেহের যে অংশে সংযুক্ত থাকে সেই অংশটিকে অ্যাকসন হিল বলা হয়। এই অংশে মায়োলিন শীথ এবং নিউরোলেমা থাকে। এই অংশে মায়োলিন শীথ এবং নিউরোলেমা থাকে। অ্যাকসনটি কোষদের যে অংশে সংযুক্ত থাকে সেই অংশটিকে অ্যাকসন হিল বলে। এই অংশে মায়োলিন শীথ এবং নিউরোলেমা থাকে। অ্যাকসনের আবরণীগুলি কি কি? অ্যাকসনের আবরণীগুলি হচ্ছে অ্যাক্সোলেমা, মায়োলিন শীথ বা মেডুলারি আবরণ, সঙ্গে নিউরোলেমা। এই নামগুলো আমরা মনে রাখবো। কি বললাম? অ্যাকসনের আবরণীগুলো হলো অ্যাক্সোলেমা, মায়োলিন শীথ বা মেডুলারি আবরণ এবং নিউরোলেমা। স্নায়ুগ্রন্থি কাকে বলে? এর কাজ কি? কয়েকটি স্নায়ুকোষের কোষদেহগুলি মিলিত হয়ে যে গ্রন্থি গঠন করে তাকে আমরা স্নায়ুগ্রন্থি বলি। কি বললাম? কয়েকটি স্নায়ুকোষের কোষদেহগুলি মিলিত হয়ে যে গ্রন্থি গঠন করে তাকে আমরা স্নায়ুগ্রন্থি বলি। স্নায়ু সৃষ্টি করা এর প্রধান কাজ। তাহলে স্নায়ুগ্রন্থির কাজ হচ্ছে স্নায়ু সৃষ্টি করা, এটা আমরা মনে রাখবো। স্নায়ু সন্ধির কাজ কি? স্নায়ু সন্ধির কাজ পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ু সংবেদন বা সংবেদকে পরবর্তী নিউরনে পৌঁছে দেওয়া। মানে পূর্ববর্তী নিউরন থেকে সাড়াকে স্নায়ু সংবেদে পরবর্তী নিউরনে পৌঁছে দেওয়াই হচ্ছে স্নায়ু সন্ধির কাজ। মানে স্নায়ু সন্ধি মানে দুটো স্নায়ুর সংযোগ স্থল, একটি স্নায়ু থেকে অপর স্নায়ুতে স্নায়ু স্পন্দন পরিবাহিত করা বা পৌঁছে দেওয়াই হচ্ছে স্নায়ু সন্ধির কাজ। সহজাত ও অভ্যাসমূলক প্রতিবর্ত বলতে কি বোঝো? সহজাত ও অভ্যাসমূলক প্রতিবর্ত ক্রিয়া, বারবার পরীক্ষায় এই টাইপের কোশ্চেন দেওয়া হয়। যে সকল প্রতিবর্ত বংশগত সূত্রে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত তাদের আমরা সহজাত প্রতিবর্ত, এবং যে সকল প্রতিবর্ত জন্মের পর অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে অর্জিত হয় তাকে আমরা অভ্যাসমূলক প্রতিবর্ত ক্রিয়া বলে থাকি। আরো কোশ্চেন দেয়, যেমন গুরু মস্তিষ্কের কাজ, সুষুম্না শীর্ষকের কাজ, এইগুলো কিন্তু বারবার পরীক্ষায় দেয় এবং খুব ইম্পর্টেন্ট। গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে গুরু মস্তিষ্ক প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর সুষুম্না শীর্ষক কাজ হচ্ছে সুষুম্না শীর্ষক প্রাণীদের হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, ঘ্রাণ নিঃসরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা মনে রাখবো। এবার দেখো অ্যাকসন ও ডেনড্রনের গঠনগত কার্যগত পার্থক্য। আমরা এখানে অ্যাকসন এবং ডেনড্রনের পার্থক্য দেখো। এটি আজ্ঞাবহ অংশ, এটি সংজ্ঞাবহ অংশ। এটি সাধারণত শাখা সহ, ডেনড্রন শাখা যুক্ত, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো অ্যাকসন নিউরোলেমা এবং মায়োলিন নামক আবরণ থাকে। ডেনড্রনে নিউরোলেমা, মায়োলিন এবং নিউরোলেমা ও মায়োলিন নামক আবরণ থাকে না। র্যানভিয়ারের পর্ব থাকে, ডেনড্রনে র্যানভিয়ারের পর্ব থাকে না। স্নায়ুস্পন্দন কোষ দেহ থেকে পরবর্তী স্নায়ু কোষে বহন করে, স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠানোর কাজ করে ডেনড্রন। তাহলে এই অংশটা আমরা মনে রাখবো। তারপরে কোশ্চেন এইভাবে দেয় যে প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? 5 নম্বরের কোশ্চেন এইভাবে দিতে পারে, বিভিন্ন অংশের নাম লেখো। তাহলে প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত চাপ কাকে বলে? যে পথে প্রতিবর্ত ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বলে থাকি। আর প্রতিবর্ত ক্রিয়ার পথকে প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত চাপ বলে। এবারে এখানে বিভিন্ন অংশ রয়েছে, গ্রাহক, অন্তর্বাহী নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বহির্বাহী নিউরন, কারক। এটা চিত্র দিয়ে সুন্দর করে কিন্তু এগুলো ডিটেলসে লিখতে হবে।
ঠিক আছে। তারপরে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের পার্থক্য এইভাবে কোশ্চেন দিতে পারে। এটি অগ্র মস্তিষ্কের অংশ, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ লঘু মস্তিষ্ক। তারপরে গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, লঘু মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোট অংশ। গুরু মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্কের যোজক কর্পাস ক্যালোসাম, লঘু মস্তিষ্কের যোজককে ভার্মিস বলে, এইভাবে মনে রাখবো। গুরু মস্তিষ্কের কাজ, এটি চিন্তা স্মৃতি বুদ্ধি ভয় ক্রোধ চাপ তাপ ব্যথা প্রভৃতি অনুভূতি গ্রহণে কাজ করে। আর লঘু মস্তিষ্ক ভারসাম্য দেহভঙ্গি ও পেশির চলন ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরে দেখো গুরু মস্তিষ্ক এটি 5টি খণ্ড থাকে, লঘু মস্তিষ্কে কোনো খণ্ড থাকে না। তারপরে এখান থেকে আরো কোশ্চেন এইভাবে দিতে পারে যে স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পরিবহনকারী উপাদানগুলো কি কি, অর্থাৎ আমরা যে জানি যে স্নায়ুতন্ত্র 3 রকমের, এই সংক্ষিপ্ত আরে যে বিবরণ করতে বলেছে এই অংশগুলো আমাদের লিখতে হবে। যেমন কারক, গ্রাহক বা রিসেপ্টর, কারক বা ইফেক্টর, বাহক বা কন্ডাক্টর। তাহলে পরিবাহীর উপাদান এই 3টে। এবার এই 3টের মধ্যে আমরা যেগুলো গ্রহণ করছে উদ্দীপনা সেগুলো হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর, যেমন জিহ্বা কর্ণ নাসিকা চক্ষু। কারক যেগুলো হচ্ছে উত্তেজনায় সাড়া দিচ্ছে বিভিন্ন পেশিগ্রন্থি, এগুলো হচ্ছে কারক বা ইফেক্টর। আর বাহক হচ্ছে যে বহন করছে নিউরন বা স্নায়ুকোষ, এগুলো হচ্ছে বাহক বা কন্ডাক্টর। এগুলো আমরা মনে রাখবো। এরপরে স্নায়ু বা নার্ভ কাকে বলে, স্নায়ু কত প্রকারের তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। স্নায়ু বা নার্ভ কাকে বলে, রক্তবাহ সম্মিলিত পেরিনিউরন নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ুতন্ত্র বা স্নায়ুতন্ত্র গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। এই স্নায়ুর শ্রেণীবিভাগ গঠনগত অনুসারে স্নায়ুকে মেডুলেটেড স্নায়ু, নন মেডুলেটেড স্নায়ু এইভাবে ভাগ করেছে। এবং আরো আমরা কাজ অনুসারে ভাগ করেছিলাম অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ, বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ, মিশ্র স্নায়ু বা ভেগাস স্নায়ু। এগুলো আমরা ডিটেলসে এইভাবে 5 নম্বরের কোশ্চেন দিলে লিখবো। আশা করি বুঝতে পেরেছো স্নায়ুতন্ত্র থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত টাইপের কোশ্চেন, এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ, লং কোশ্চেন, 2 নাম্বার 3 নাম্বার বিভাগ অনুযায়ী ভাগ করে করে আলোচনা করলাম। ক্লাসগুলো অবশ্যই যারা দেখছো লাইক করে বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস এই পর্যন্ত। এইভাবে আমি প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো দিচ্ছি। চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে ভিজিট করলে তোমরা প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে।